আমাদের হাতে আছে অনলাইন সংবাদ মাধ্যম আমার দেশ অনলাইনের একটি প্রতিবেদন। আর খবরটা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে ৩টি ভিন্ন মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু এই খবরটা জানানো নয়। আমরা চেষ্টা করব আমার দেশ অনলাইনের এই প্রতিবেদনটির গভীরে যেতে। মানে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, বিচার প্রক্রিয়াটা কেমন ছিল, আর কারা কারা এর সঙ্গে জড়িত। একদম এই সব কিছুর একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করব আমরা, শুধুমাত্র এই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে। ঠিক তাই, চলুন তাহলে শুরু করা যাক। দেখি এই রিপোর্টের ভেতরে ঠিক কি কি তথ্য আছে, আর এই ২১ বছরের সাজার পেছনের গল্পটা ঠিক কি। আচ্ছা। আমি নাকি পলাতক, হ্যাঁ, পলাতক। এটা শুনেই তো মনে হয় তাহলে বিচারটা হলো কিভাবে। এখানেই তো এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিতর্কিত দিকটা লুকিয়ে আছে। যখন কোনো আসামি আদালতে হাজির হন না, তখন আইন অনুযায়ী তাদের পলাতক ঘোষণা করে বিচার চালানো যায়। ও আচ্ছা, যাকে বলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। একদম, অনুপস্থিতিতে বিচার। এই সবচেয়ে বড় প্রভাবটা হলো আসামিপক্ষ নিজেদের বাঁচানোর জন্য কোনো সুযোগই পায় না। সুযোগ পায় না বলতে মানে তাদের পক্ষে কোনো আইনজীবীও লড়তে পারেন না। ঠিক তাই, আমাদের দেশের আইন অনুযায়ী কোনো আসামি পলাতক থাকলে তিনি আইনি প্রতিনিধিত্বের অধিকার হারান। মানে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে পারেন না, কোনো সাক্ষীকে জেরা করতে পারেন না, বা কোনো প্রমাণ খণ্ডনও করতে পারেন না। কিছুই পারেন না। এর ফলে রাষ্ট্রপক্ষ যে প্রমাণই দিক না কেন, সেটাকে চ্যালেঞ্জ করার কোনো আনুষ্ঠানিক সুযোগই আসামি পক্ষের থাকে না। এক কথায় বিচারটা প্রায় একতরফাভাবে এগিয়ে যায়। যেমনটা এই প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তার মানে এই একতরফা বিচার রায়টিকে আইনিভাবে বেশ দুর্বল একটা অবস্থানে রাখতে পারে, তাই না? মানে ভবিষ্যতে যদি অভিযুক্তরা দেশে ফিরে আসেন, তখন কি হতে পারে? ঠিক এই প্রশ্নটাই এখানে সবচেয়ে জরুরি। আইনগতভাবে এমন ক্ষেত্রে অভিযুক্তদের নতুন করে পুরো বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন করার সুযোগ থাকে। ও আচ্ছা। তখন রাষ্ট্রপক্ষকে আবার নতুন করে সব প্রমাণ হাজির করতে হয় এবং আসামিপক্ষ সেই প্রমাণকে চ্যালেঞ্জ করার পূর্ণ সুযোগ পায়। আর রাজনৈতিকভাবে? আর রাজনৈতিকভাবে দেখলে তো অনুপস্থিতিতে দেওয়া রায়কে অভিযুক্তদের সমর্থকরা প্রায়শই সাজানো বিচার বা রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রচার করার সুযোগ পায়। আর এটা দেশের বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নিয়েও একটা প্রশ্ন তৈরি করতে পারে। বিষয়টা তাহলে বেশ জটিল। আচ্ছা, বিচার প্রক্রিয়াটি যে একতরফা ছিল সেটা তো স্পষ্ট। এখন প্রশ্ন হলো যে অভিযোগগুলোর ভিত্তিতে এই রায়, সেই অভিযোগগুলো ঠিক কী ছিল। চলুন প্রথম মামলাটা দিয়ে শুরু করা যাক। প্রতিবেদন অনুযায়ী ৩টি মামলারই কেন্দ্রবিন্দু হল রাজৌকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতি। পূর্বাচল প্লট দুর্নীতি। হ্যাঁ, প্রথম মামলাটি দায়ের করা হয় গত ১৪ই জানুয়ারি। এতে প্রাথমিকভাবে ৮ জনকে অভিযুক্ত করা হলেও দুদকের তদন্ত শেষে চার্জশিটে মোট ১২ জনের নাম আসে। অভিযোগটা হল ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়া, এই তো? একদম। এই তালিকায় কারা কারা আছেন? শুধু শেখ হাসিনা নাকি আরও কেউ? না, তালিকার আরও অনেকের নাম আছে এবং নামগুলো বেশ গুরুত্বপূর্ণ। যেমন ধরুন পূর্বী গোলদার, খুরশিদ আলম, নাসির উদ্দিন, মেজর অব, শামসুদ্দিন আহমদ চৌধুরী। এমনকি সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের নামও রয়েছে দেখছি। হ্যাঁ, এই তালিকায় তো দেখছি সাবেক প্রতিমন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নামও আছে। আমার দেশ অনলাইনের প্রতিবেদন কি বলছে, যে এটা একটা সংঘবদ্ধ চক্র ছিল নাকি ব্যক্তি পর্যায়ের অনিয়ম? প্রতিবেদনের ভাষা থেকে যা বোঝা যায়, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো হয়নি। একাধিক সরকারি কর্মকর্তা আর রাজনৈতিক নেতার নাম থাকাটাই এটাই ইঙ্গিত দেয় যে অভিযোগকারীরা একটা সংঘবদ্ধ অনিয়মের চিত্র তুলে ধরতে চেয়েছেন। মানে একটা চক্রের মতো? হ্যাঁ, যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা একটা চক্র তৈরি করে সরকারি সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। বেশ, তাহলে প্রথম মামলাটি একটা নেটওয়ার্ক বা চক্রের দিকে ইঙ্গিত করছে। কিন্তু এখানেই তো শেষ নয়। পরের মামলাগুলোতে দেখা যায় অভিযোগের জাল আরও বিস্তৃত হয়ে পরিবারের সদস্যদেরও স্পর্শ করছে। ঠিক, দ্বিতীয় মামলাটিতে অভিযোগের পরিধি এবং চরিত্র দুটোই বদলে যায়। এই মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ মোট ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। অর্থাৎ এবার অভিযোগের তীর সরাসরি পরিবারের সদস্যের দিকে। হ্যাঁ। এক মুহূর্তের জন্য এখানে থামা যাক। পরিবারের সদস্যদের
বিশেষ করে ছেলেমেয়েকে দুর্নীতির মামলায় জড়ানোর বিষয়টা তো সাধারণত খুব স্পর্শকাতর আর রাজনীতিকভাবেও বিস্ফোরক। অবশ্যই। তো এই অভিযোগ আনার পেছনে সজীব ওয়াজেদ জয়ের কোনো নির্দিষ্ট ভূমিকা কি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাকি এটা মামলাটিকে আরও গুরুত্বর হিসেবে দেখানোর একটা কৌশল? প্রতিবেদনটিতে তার সুনির্দিষ্ট ভূমিকা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে চার্জশিটে তার নাম থাকাটাই একটা বড় বার্তা দেয়। সাধারণত এমন ক্ষেত্রে তদন্তকারী সংস্থা বোঝাতে চায় যে এই দুর্নীতির সুবিধাভোগী শুধু প্রধানমন্ত্রী নিজে নন, তার পরিবারও। আচ্ছা, এটা মামলার রাজনৈতিক ওজন অনেক বাড়িয়ে দেয়। একদম। আরেকটা মজার ব্যাপার হল, এই মামলার অভিযুক্তদের তালিকায়ও প্রথম মামলার কিছু নাম, যেমন নাসিরুদ্দিন, মেজর অবসর শামসুদ্দিন এবং শরীফ আহমেদ আবার দেখা যায়। তার মানে কিছু চরিত্র কমন, যারা প্রতিটি ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। হ্যাঁ, একটা ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যায়। আর এই ধারাবাহিকতা তৃতীয় মামলাতেও কি বজায় ছিল? সেখানে নতুন কি যুক্ত হলো? হ্যাঁ, তৃতীয় মামলাতে এই ধারাটা অব্যাহত থাকে এবং অভিযোগগুলো আরও মারাত্মক রূপ নেয়। এই মামলায় শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট 18 জনকে অভিযুক্ত করা হয়েছে। ওহ, কিন্তু এখানে শুধু ক্ষমতার অপব্যবহারের অভিযোগই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ। যেমন জাল রেকর্ডপত্র তৈরি করা, সেই জাল দলিলের ভিত্তিতে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া এবং এর মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা। আর এখানেই এই মামলাটি অন্য দুটো থেকে আলাদা হয়ে যায়। কিভাবে? দেখুন, ক্ষমতার অপব্যবহার একটা প্রক্রিয়াগত ত্রুটি বা অনিয়ম হতে পারে, কিন্তু জালিয়াতি একটা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। মানে এখানে শুধু নিয়ম ভাঙা হয়নি, বরং জেনে শুনে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগটা এমনই। অভিযোগকারীরা ঠিক এটাই বলছেন। বাহ, তাহলে তো আমরা একটা পরিষ্কার ক্রম দেখতে পাচ্ছি। প্রথমে কর্মকর্তাদের নিয়ে একটা নেটওয়ার্কের অভিযোগ, তারপর সেই নেটওয়ার্কের সাথে ছেলেকে যুক্ত করা হলো, আর শেষে মেয়ের নামসহ জালিয়াতির মতো গুরুত্বতর ফৌজদারি অভিযোগ আনা হলো। ঠিক, প্রতিটি ধাপেই যেন অভিযোগের মাত্রা বাড়ছে। আর এই তৃতীয় মামলার আসামিদের তালিকাতেও নাসিরুদ্দিন এবং মেজর অবসর শামসুদ্দিনের মতো নামগুলো আবারও পাওয়া যায়। তার মানে তদন্তকারীরা বোঝাতে চাইছেন যে কিছু ব্যক্তি ছিলেন যারা প্রতিটি অনিয়মের কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রতিবেদন থেকে তো তেমনই মনে হয়। 3টি ভিন্ন মামলা দিয়ে আসলে একটি বড় দুর্নীতি 3টি ভিন্ন অধ্যায়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়ায়? অনেক নেতানেত্রীর বিরুদ্ধেই তো দুর্নীতির মামলা হয়, কিন্তু এই রায়টি কেন এত বেশি আলোচিত হচ্ছে? এর আইনি বা রাজনৈতিক গুরুত্ব ঠিক ততটা? এই প্রশ্নের উত্তর প্রতিবেদনের একটি লাইনে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে চলেছে। ও, এই প্রথম? হ্যাঁ, এই একটি বাক্যই এই রায়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে। এর মানে হল, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এর আগে বিভিন্ন অভিযোগ বা মামলা হলেও দুর্নীতি অভিযোগে কোনো মামলায় এর আগে রায় ঘোষণা হয়নি। তাই আমার দেশ অনলাইনের প্রতিবেদন অনুযায়ী এই রায়টিকে একটি মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে। একদম, এটি একটি আইনি প্রেসিডেন্ট বা নজির তৈরি করল। প্রতিবেদনের আরেকটি বিষয় আমার চোখে পড়েছে। শেখ হাসিনার নামের আগে মানবাধিকার বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশেষণটি ব্যবহার করা হয়েছে। যদিও এই মামলাটি দুর্নীতির, ওই বিশেষণটি কেন ব্যবহার করা হলো? এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এই বিশেষণটি আসলে সম্পূর্ণ ভিন্ন একটি মামলার রায়কে নির্দেশ করছে। আচ্ছা। প্রতিবেদনটি সম্ভবত তার বর্তমান আইনি অবস্থাকে বোঝানোর জন্য এই তথ্যটি যুক্ত করেছে, যাতে পাঠক তার পরিচয় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পান। তবে আমাদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমরা যে 3টি মামলার আলোচনা করছি সেগুলো শুধুই দুর্নীতির অভিযোগ সংক্রান্ত। এর সঙ্গে মানবাধিকার বিরোধী অপরাধের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। ঠিক। তাহলে পুরো বিষয়টি যদি আমরা একবার সংক্ষেপে তুলে ধরতে চাই, তাহলে বলা যায় পূর্বাঞ্চল প্লট দুর্নীতি সংক্রান্ত 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 22 জন আসামির অনুপস্থিতিতে, যার কারণে রায়টি একতরফা হয়েছে এবং ভবিষ্যতে এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এবং অভিযোগের ধরনও ছিল পর্যায়ক্রমিক। প্রথম মামলায় ক্ষমতার অপব্যবহার, দ্বিতীয় মামলায় তার ছেলেকে যুক্ত করা এবং তৃতীয় মামলায় তার মেয়ে সহ জালিয়াতির মতো গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়। কয়েকটি নাম, যেমন নাসিরুদ্দিন ও মেজর অবসর শামসুদ্দিন
দিন প্রতিটি মামলাতেই কমন ছিল, যা একটি সংঘবদ্ধ চক্রের দিকে ইঙ্গিত করে। আজকের আলোচনায় আমরা আমার দেশ অনলাইনের একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় এবং এর সাথে সম্পর্কিত মামলাগুলোর বিভিন্ন দিক তুলে ধরলাম। হ্যাঁ, আমরা দেখলাম কিভাবে ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে জালিয়াতি এবং সরকারি সম্পত্তি আত্মসাতের মতো সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আর এই অভিযোগের জালে শুধু একজন ব্যক্তি নন, তার পরিবারের সদস্য এবং একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের নামও উঠে এসেছে, যা ঘটনাটির ব্যাপকতা নির্দেশ করে। এই পুরো আলোচনা শেষে একটি বিষয় ভাবনার জন্য থেকে যায়। যখন কোনো দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার তাদের অনুপস্থিতিতে সম্পন্ন হয়, তখন সেই রায়টি আসলে কিসের প্রতীক হয়ে দাঁড়ায়? এটা একটা বড় প্রশ্ন। এটি কি আইনের শাসনকে শক্তিশালী করে? এটা দেখিয়ে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়? নাকি বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এটি কি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি করে? এর উত্তর হয়তো দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে, আর এটাই হয়তো ভবিষ্যতের বিতর্কের মূল বিষয় হয়ে থাকবে।